ওকে, আমরা অ্যানালগ ইলেকট্রনিক্স আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সের কন্টেন্টগুলোর ভিডিও তৈরি করার চেষ্টা করছিলাম। আমরা যে লাস্ট ভিডিওটা তৈরি করেছিলাম সেটা ছিল ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, তারপরে ইনভার্টিং নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের অ্যাপ্লিকেশনস। তারপরে আমরা সেখান থেকে দেখেছিলাম কীভাবে সাবট্রাক্টর ডিজাইন করতে হয়, কীভাবে ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার ডিজাইন করতে হয়, ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারের অসুবিধাগুলো কি সেটাও আমরা গত ক্লাসে দেখেছিলাম। সো আজকে আমরা যে ভিডিও লেকচারটা তৈরি করছি সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার। গত ক্লাসে আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার হচ্ছে এমন একটা অ্যাম্প্লিফায়ার যেটা প্রিসাইজ, যেটার মধ্যে নয়েজটা কম হবে, যেটার অ্যাম্প্লিফিকেশনটা আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে অনেক প্রিসাইজ হবে, যেটার ইনপুট ইম্পিডেন্স অনেক হাই হবে। মানে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার হচ্ছে এমন একটা অ্যাম্প্লিফায়ার যেটা ইনস্ট্রুমেন্ট তৈরি করতে, যেটা প্রিসাইজ কোনো রকমের ডিভাইস তৈরি করতে ইউজ করা হয়। সো আমরা বলেছিলাম যে ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার আমরা যখন দেখে আসছিলাম, ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে কি থাকে বলা হয়েছে যে ইনপুট রেজিস্ট্যান্স কম হয়। তাহলে ইনপুট রেজিস্ট্যান্স কম হলে যেটা হবে, এই যে E1 এবং E2 যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো থেকে যে সিগন্যালটা আউটপুটে যাবে সেই ভোল্টেজগুলো লোডিং এফেক্টের জন্য ছোট হয়ে যাবে। সেই জন্য আমরা কী করবো, E1 এবং E2 সিগন্যালকে যখন আমরা ইনপুট হিসেবে দিব, আমরা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার বানানোর সময় একটা ভোল্টেজ ফলোয়ার দিয়ে দিব। সে কাজটা করলে আমাদের ইনপুট ইম্পিডেন্স যে ছোট সেই প্রবলেমটা ওভারকাম হয়ে যাবে, যেমন আমরা এখানে দেখতে পাই। আমরা এই যে এখানে একটা কি ইউজ করেছি, একটা ভোল্টেজ ফলোয়ার ইউজ করেছি। আমরা এখানে আরেকটা ভোল্টেজ ফলোয়ার ইউজ করেছি। দুটো ভোল্টেজ ফলোয়ারের ভিতর দিয়ে আমরা যখন ভোল্টেজটাকে পাস করাবো তখন আমাদের যেই লো ইনপুট ইম্পিডেন্সের যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে যাবে। এখন আমরা এই পয়েন্টে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে E2, আর নিচে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে E1। তাহলে আমাদের এই যে E1 এবং E2 এই দুটো আসলে ডিফারেন্সটা ড্রপ হচ্ছে AR এর অ্যাক্রসে। তাহলে আমরা এখান থেকে একটা কারেন্ট পেয়ে গেলাম, কারেন্ট হচ্ছে E1 মাইনাস E2 ডিভাইডেড বাই AR। তাহলে এই যে আমাদের যে কারেন্টটা, এই কারেন্টটা ফ্লো হবে হচ্ছে AR প্লাস 2R এর অ্যাক্রসে ফ্লো হবে। তাহলে আমাদের এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত আমরা যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা হবে E1 মাইনাস E2 ডিভাইডেড বাই AR, এবং পুরো জিনিসটা গুণ হবে কি দিয়ে, পুরো জিনিসটা গুণ হবে হচ্ছে 2R প্লাস AR দিয়ে গুণ হবে, 2R প্লাস AR দিয়ে গুণ হবে। তো এটাকে যদি প্রসেস করা হয় আমরা আলটিমেটলি আউটপুট ইকুয়েশনটা এরকম করে পাবো, E1 মাইনাস E2, এই ইকুয়েশনটাই পাবো। ঠিক আছে, সো এটা ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার। তাহলে আমরা ডিফারেন্সটাকে একটা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার ভিতর দিয়ে পাস করে আমরা এই সিগন্যালটা পেয়ে যাচ্ছি, এটা আমরা পেয়েছি। সো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, রেজিস্ট্যান্স সবগুলো সমান, রেজিস্ট্যান্স সবগুলো আর 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 আর, শুধু একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা AR পিক করতেছি। ARটা এর ভ্যালু সবসময় একের থেকে ছোট হবে, কারণ একের থেকে ছোট হলেই আমি শুধুমাত্র একটা পজিটিভ ভালো গেইন পাবো, আর একের থেকে বড় হলে গেইনটা মোটামুটি অত বড় হবে না। সো বেশ ভালো একটা গেইন পাওয়ার জন্য আমাদের এটাকে আমরা নর্মালি একের থেকে ছোট রাখার চেষ্টা করব। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সবগুলো রেজিস্ট্যান্স সমান, শুধু একটা রেজিস্ট্যান্সকে আমরা একটু বড় বা ছোট করছি। এখন একটা জিনিস খেয়াল করা যাক, A ইকুয়ালস টু যদি 1 হয়, সবগুলো রেজিস্ট্যান্স যদি সমান হয়, তাহলে গেইনটা কত হবে? গেইনটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3। তার মানে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের সবগুলো রেজিস্ট্যান্স সমান হলে আমাদের যে গেইনটা পাওয়া যাবে সেটা হচ্ছে 3। আর আমি যদি এর ভ্যালুটাকে অ্যাডজাস্ট করি তাহলে গেইনটা 3 থেকে বড় হতে পারে অথবা 3 থেকে ছোটও হতে পারে। সো এই হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার স্ট্রাকচারটা কেমন, আমরা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারে কোন কোন মডিফিকেশনটা করেছি, আর ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের গেইনটাকে আমরা কীভাবে অ্যাডজাস্ট করতে পারি, বা এখানে ম্যাচিংটা কেন ভালো হবে, এগুলো নিয়ে আমরা তাহলে এখানে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা নেক্সট যেখানে চলে আসছি সেটা হচ্ছে ব্রিজ অ্যাম্প্লিফায়ার।
সো ব্রিজ অ্যাম্প্লিফায়ারকে ব্রিজ কেন বলা হচ্ছে, বিকজ আমরা এখানে দেখতে পাই এখানে ব্রিজ স্ট্রাকচার ফলো করছে। রেজিস্ট্যান্স একটা আছে, আরেকটা রেজিস্ট্যান্স আছে, আরেকটা রেজিস্ট্যান্স এখানে আছে, আরেকটা রেজিস্ট্যান্স। তো চারটা রেজিস্ট্যান্স মিলে আমরা ব্রিজের যে স্ট্রাকচার মাঝখানে একটা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারকে ইউজ করছি। তাহলে ব্রিজ স্ট্রাকচারের মাঝে আমরা একটা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারকে ইউজ করছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে ব্রিজ অ্যাম্প্লিফায়ার। ব্রিজ অ্যাম্প্লিফায়ার যেটা করে সেটা হচ্ছে আমাদের এই যে চারটা রেজিস্ট্যান্স যেগুলো আছে এগুলোকে যদি আমরা সেন্সর হিসেবে ধরি, তাহলে এই সেন্সরগুলোর মধ্যে যে মিসম্যাচটা বা কোনো এক জায়গাতে চেঞ্জ কিছু একটা হয়েছে সেটাকে সে অ্যাম্প্লিফাই করবে, মিসম্যাচটাকে সে অ্যাম্প্লিফাই করবে। সো ব্রিজ অ্যাম্প্লিফায়ারটা নর্মালি ট্রান্সডিউসার মানে কি সেন্সিংয়ে ইউজ করা হয়। যে সেন্সিং মানে কি এখানে চারটা যে রেজিস্ট্যান্স আছে সবগুলা একই রকমের, কিন্তু একটা রেজিস্ট্যান্সের যদি একটা এনভায়রনমেন্টের জন্য যদি তার ভ্যালু চেঞ্জ হয়ে যায়, তাহলে সেই চেঞ্জটাকে ব্রিজ অ্যাম্প্লিফায়ার তার ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার দিয়ে আউটপুটে অ্যাম্প্লিফাই করে দেবে। সো এই যে সার্কিটটা, এই সার্কিটের ডেরিভেশনটা আমরা এখানে দেখতে পাই B2 সমান এটা, তারপরে B1 সমান এটা। এখন BD মানে B1 মাইনাস B2। আমি যদি এটা ক্যালকুলেশন করে আলটিমেটলি আমি আউটপুট যে ভোল্টেজ সে ভোল্টেজের ইকুয়েশন এরকম করে পাই। সো এখান থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আউটপুট যে ভোল্টেজটা সেটা বাড়ানোর জন্য আমাদের ডিফারেন্সটা থাকতে হবে। ডিফারেন্সটা যত বড় হবে আউটপুট ভোল্টেজ তত বড় হবে। বায়াস ভোল্টেজ বিটা যত বড় হবে আউটপুট ভোল্টেজ তত বড় হবে। ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের এডি যে গেইনটা সেটা যত বড় হবে আউটপুট ভোল্টেজ তত বড় হবে। সো আমরা যদি বায়াস ভোল্টেজ এবং ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের যে ভোল্টেজ বা গেইন সেটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই, তার মানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের মিসম্যাচ বা সেন্সিংয়ের যে ডিফারেন্সটা, সেন্সিং করার সময় ট্রান্সডিউসার যে সিগন্যালটাকে পিক করবে সেই সিগন্যালের ডিফারেন্সটাকেই সে অ্যাম্প্লিফাই করবে। সো ব্রিজ অ্যাম্প্লিফায়ার সেন্সরের যে সেন্সিং ডিফারেন্স সেই ডিফারেন্সটাকে অ্যাম্প্লিফাই করবে, আর সেটা প্রপোর্শনাল হবে কার সাথে, প্রপোর্শনাল হবে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের গেইন এবং অ্যাপ্লাইড ভোল্টেজের সাথে সমানুপাতিক হবে। আমরা এখন চলে আসছি অ্যানালগ ডিফারেন্সিয়েটর। সো অ্যানালগ ডিফারেন্সিয়েটর যে সার্কিটটা আমরা বানাচ্ছি সেই সার্কিটটার কাজ হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করা। ডিফারেন্সিয়েশন মানে কি আমরা ক্যালকুলাসে পড়েছি ডিবি বাই ডিটি, ডি ইনপুট বাই ডিটি এরকম একটা কাজ করবে। সো এটা যে স্ট্রাকচারকে ফলো করবে সেটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার স্ট্রাকচার, বিকজ আমরা দেখতে পাচ্ছি ইনপুটটা দেওয়া হচ্ছে ইনভার্টিং টার্মিনালে। সো এটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার স্ট্রাকচার, শুধু যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে আমাদের ইনপুট রেজিস্ট্যান্সটা এখন ক্যাপাসিটর হয়ে যাবে। তাহলে যেটা হবে ইনপুটে যে কারেন্টটা হবে সেই কারেন্টটা হবে আইসি ইকালস টু সি ডিবি বাই ডিটি, আইসি ইকালস টু সি ডিবি বাই ডিটি। আর এই কারেন্টটা রেজিস্ট্যান্স অ্যাক্রসে ফ্লো হবে, সেটাকে কারেন্ট দিয়ে গুণ করে দিলে আমি আউটপুট ভোল্টেজটা পেয়ে যাবো। সো আউটপুট ভোল্টেজের ইকুয়েশনটা হচ্ছে ইনপুট যেই সিগনাল সেটা ডিফারেন্সিয়েশনের সমানুপাতিক, ইনপুট যে সিগনাল সেটা সমানুপাতিক, সেজন্য এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েটর। এই সার্কিটটা ইনপুট সিগনালে ডিফারেন্সিয়েশন করে একটা রেজাল্টকে সে প্রেজেন্ট করে। যেমন আমরা যদি একটা কথা বলি সাইন ওয়েভ যদি দেয়া হয় সে কোসাইন ওয়েভ দেখাবে। আরেকটা জিনিস হয়তো বলা যেতে পারে আমরা যদি কোসাইন ওয়েভ দিই সেটাকে সে সাইন ওয়েভ হিসেবে দেখাবে। তাহলে এই যে আমাদের যে সার্কিটটার কথা বললাম যে ডিফারেন্সিয়েটর, সেটার ক্লোজ লুপ গেইনটা কত? ক্লোজ লুপ গেইনটা হচ্ছে টোয়াইস পাই এফ আর আই সি আই। ঠিক আছে, আমাদের যদি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতে থাকে জেড আই ডিক্রিজ করে, অ্যাজ এ রেজাল্ট এসসিএল ইনক্রিজেস, এসসিএল ক্লোজ লুপ গেইন ইনক্রিজ করতে থাকে। এখন আমরা নেক্সট যে সার্কিটটা দেখতে পাই সেটা হচ্ছে অ্যানালগ ইন্টিগ্রেটর। ইন্টিগ্রেটর সার্কিট যেটা করবে সেম ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার স্ট্রাকচার ফলো করবে, শুধু এখানে যেটা হবে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স একটা একটাকে ইন্টারচেঞ্জ করবে। রেজিস্ট্যান্সের জায়গায় ক্যাপাসিটেন্স চলে আসবে, ক্যাপাসিটেন্সের জায়গায় রেজিস্ট্যান্স চলে আসবে। তাহলে এখানে আমরা যদি স্কোয়ার ওয়েভ দিই সেখানে ট্রায়াঙ্গুলার ওয়েভ শো করবে। তাহলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইনপুট একটা কারেন্ট হবে, সেটা হবে আই ইকুয়ালস টু ইআই বাই আর আই। তারপরে এটাকে যদি আমরা বিসি বের করতে চাই, বিসি ইকুয়াল টু সি ডিবি বাই ডিটি, বিসি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ আইসি ডিটি, আইসি ডিটি, ইন্টিগ্রেশন অফ আইসি ডিটি। সো করলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো,
যে ইকুয়েশনটা আমরা দেখতে পাই আউটপুট ভোল্টেজ ইজ ইন্টিগ্রেশন অফ ইনপুট ভোল্টেজ। আমরা রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের ভ্যালুকে অ্যাডজাস্ট করে হয়তো এই ফ্যাক্টরটাকে 1 করে ফেলতে পারি, তাহলে ইন দ্যাট কেস ইট উইল ওয়ার্ক লাইক এ পিওর ইন্টিগ্রেটরের মতো সে কাজ করবে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটর দুটো হচ্ছে একটা একটা কমপ্লিমেন্টারি। আমরা ইনভার্টিং যে অ্যাম্প্লিফায়ার আছে সেখানে যদি এক জায়গাতে সি এক জায়গাতে আর, সেটা হয়তো বা ইন্টিগ্রেটরের মতো কাজ করবে। আর যদি উল্টাটা করি, যেখানে সি ছিল সেখানে আর, যেখানে আর ছিল সেখানে সি দিয়ে দিলে সেটা ডিফারেন্সিয়েটরের মতো কাজ করবে। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাই এটা হচ্ছে আমাদের বি আউটপুট ভোল্টেজ, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইনপুট ভোল্টেজের সমান। সার্ভো অ্যাম্প্লিফায়ার জিনিসটা কি? সার্ভো অ্যাম্প্লিফায়ার জিনিসটা হচ্ছে আমাদের একটা অ্যাম্প্লিফায়ার যেটা রেসপন্সটা আউটপুট যে সিগন্যালটা সেটা আমরা একটু সময় পর একটু ডিলে দিয়ে পাবো। সার্ভো, ঠিক আছে, এটা নর্মালি কন্ট্রোল সিস্টেমে ইউজ করা হয়। এখানে একটা ফিডব্যাক মেকানিজম থাকে। তো সার্ভো অ্যাম্প্লিফায়ার যে সার্কিটটা আমরা এখানে দেখতে পাই, সেই সার্কিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ইন্টিগ্রেটর সার্কিট আছে, এখানে একটা ইন্টিগ্রেটর সার্কিট আছে। আর কি আছে? আর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার আছে। সো ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার যেহেতু -4 দিলে +4 হবে, ইন্টিগ্রেটর দিলে সে আউটপুটে আমাকে একটা সিগন্যাল দেখাবে, স্টেবল সিগন্যাল কোনো একটা সময়। তাহলে এটা কীভাবে কাজ করবে? যেহেতু আউটপুটে 4 ভোল্ট পাচ্ছি, এখানে যদি ইকুয়াল ডিভাইড হচ্ছে, সো এখানে 2 ভোল্ট পাবো। এই 2 ভোল্ট সিগন্যালটা আমার এখানে চলে আসবে। সো উপরেও 2 ভোল্ট, নিচেও 2 ভোল্ট। সো যখন স্টেবল হবে তখন এটা ভার্চুয়াল শর্টের মতো কাজ করবে। এখন এখানে আমি 4 ভোল্ট পাচ্ছি, তার মানে এখানে কত বলবো? -4 বলবো, যেহেতু এটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। তাহলে এখানে -4 পাচ্ছি, এখানে +2 পাচ্ছি, তাহলে মাঝখানে এখানে কত হবে? দুটো ডিফারেন্স 6 ভোল্ট পাবো। তার মানে সার্ভো অ্যাম্প্লিফায়ার স্টেবল কন্ডিশনে আমাদের এভাবে তার ভোল্টেজটা ফিক্সড হয়ে যায়। এই যে স্টেবল কন্ডিশনে আসতে তার কত সময় লাগে, সেই সময়টা আমরা বেসিক্যালি এই যে সি এবং আর এই ভ্যালু দুটো দিয়ে ক্যালকুলেশন করা হয়। সেই ক্যালকুলেশনটা কত? সেই ক্যালকুলেশনটা বলা হচ্ছে 15 RIC। এখানে 3 RIC আর এখানে 5T, সো দুটা মিলে কত হচ্ছে তাহলে? 15 RIC। সো 15 RIC এই সময়টা পরে আমরা যে আউটপুট ভোল্টেজগুলোর কথা বললাম সেই ভোল্টেজগুলো আমরা পাবো। সো এটাকে বলা হচ্ছে স্টেবল আউটপুট। এখন যদি বলা হয় যে আমি এখানে 4 ভোল্ট দিচ্ছি, তাহলে 4 ভোল্ট দিলে কি হবে? এখানে আমি 4 ভোল্ট পাবো। তারপর এখানে যদি 4 ভোল্ট পাই, এখানেও 4 ভোল্ট পাবো। তাহলে এখানে 4 ভোল্ট পেলে এখানে কত ভোল্ট পেয়ে যাবো? এখানে 8 ভোল্ট পেয়ে যাবো। এখানে যদি 8 ভোল্ট পেয়ে যায় তাহলে এখানে কত পাবো? এখানে -8 পাবো। -8 পাবো। তাহলে এখানে 4, এখানে -8। সো এটার একটু ড্রপটা কত হবে? এখানে ড্রপটা হবে হচ্ছে 12 ভোল্ট। সো এই যে আমরা যে অ্যানালাইসিসটা করলাম সেই অ্যানালাইসিসটাই এখানে হয়তোবা বলা আছে। সো 2 এর জন্য 6 আর 4 দিলে 12। আমরা সেই জিনিসটাই হয়তোবা একটু আগে অ্যানালাইসিস করে বের করেছি। এখন আমরা নেক্সট যে সার্কিটে চলে আসছি সেটা হচ্ছে ভোল্টেজ টু কারেন্ট কনভার্টার। সো ভোল্টেজ টু কারেন্ট কনভার্টার জিনিসটা কিভাবে কাজ করে? জিনিসটা বেসিক্যালি আমাদের যেই নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ছিল সেটাই, কিন্তু এখানে আমাদের এটা দুটো স্ট্রাকচার আছে ভোল্টেজ টু কারেন্ট কনভার্টার। একটাকে বলা হচ্ছে ফ্লোটিং লোড, লোডটা ফ্লোটিং, কেন লোডটা কোনো কোথাও গ্রাউন্ড পাচ্ছে না। তাহলে কীভাবে কাজ করবে? যে ভোল্টেজ সোর্স দিচ্ছি, ভোল্টেজ সোর্স তার লোড ইন্ডিপেন্ডেন্ট একটা কারেন্ট তৈরি করবে। সেই কারেন্টের ভ্যালু কত? সেই কারেন্ট হচ্ছে BS/R। সে কারেন্ট হচ্ছে BS/R। সে কারেন্টের ভ্যালু হচ্ছে BS/R, যেটা লোডের উপর ডিপেন্ড করবে না, ইন্ডিপেন্ডেন্ট অফ লোড। তাহলে এই যে সার্কিটটা, এই সার্কিটটাকে যেটাকে আমরা বলছি নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, সেটাকে বলা হচ্ছে ভোল্টেজ টু কারেন্ট কনভার্টার উইথ ফ্লোটিং লোড। এখন আমরা যদি গ্রাউন্ডেড লোডে চলে যাই, সে স্ট্রাকচারটা এরকম দাঁড়াবে। গ্রাউন্ডেড লোড হলে সেটা এরকম দাঁড়াবে। সো একটু ক্রিয়েটিভ সার্কিট, আমাদের হয়তো একটু মনে রাখতে হবে, বাট এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ডিরাইভ করতে হবে কি ইকুয়েশন ডিরাইভ করতে হলে এখানে একটা ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে, এই নোডের করেসপন্ডিং আরেকটা অ্যাপ্লাই করতে হবে, এখানকার এই নোডের করেসপন্ডিং। সো দুটো ক্যাসিএল অ্যাপ্লাই করলে আমরা এখানে দেখতে পাই একটা ক্যাসিএল এখানে আছে আর একটা ক্যাসিএল এখানে আছে। এই দুটো ক্যাসিএল অ্যাপ্লাই করলে আমরা আলটিমেটলি এই কন্ডিশনটাকে বেস ধরে আমরা একটা ইকুয়েশন পাই, যেটা IL = BS/R2। IS = BS/R2 এটার উপর ডিপেন্ড করছে। সো এখানে লোডটাও গ্রাউন্ডেড আছে,
আর সেটা তাহলে বাকিগুলোর উপর ডিপেন্ড করছে না, R2 এর উপর ডিপেন্ড করছে। কিন্তু আমাদের কি এই জিনিসটা ইনশিওর করতে হবে যে আমার রেজিস্ট্যান্সগুলোর রেশিও মোটামুটি এটাকে ফলো করবে। তাহলে আমরা ভোল্টেজ টু কারেন্ট কনভার্টারের দুটো স্ট্রাকচার দেখলাম, একটা হচ্ছে ফ্লোটিং লোডের জন্য আর একটা হচ্ছে গ্রাউন্ডেড লোডের জন্য। এখন আমাদের নেক্সট যে সার্কিটটা দেখতে পাবো সেটা হচ্ছে কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার। সো কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার কিভাবে কাজ করবে, আমরা যদি সোর্স যেহেতু কারেন্ট, সো এখানে আমাদের যে সার্কিটটা ইনপুটে থাকবে সেটা হচ্ছে একটা নর্টন সার্কিট, এটা হচ্ছে আমাদের নর্টন সার্কিট। সো এই সার্কিটের সাথে আমরা তাহলে আমাদের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের যে কনফিগারেশন ছিল সেটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। তাহলে যেটা হবে এই কারেন্টটা, যেহেতু এখানে ভার্চুয়াল শর্ট আছে, তাহলে কোন পাথ দিয়ে ফলো করবে, এই পাথে এই পাথ দিয়ে চলে যাবে। আর এখান থেকে যদি যাবে না, আলটিমেটলি ফিডব্যাকের মধ্যে দিয়ে যাবে। আলটিমেটলি যেহেতু এটা ভার্চুয়াল শর্ট, শর্টের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না। ভার্চুয়াল শর্ট যেহেতু, রিয়েল শর্ট হলে ফ্লো হতো, কিন্তু ভার্চুয়াল শর্ট যেহেতু ফ্লো হবে না, সো কারেন্টটা ফিডব্যাক দিয়ে চলে যাবে। সো আলটিমেটলি আউটপুট ভোল্টেজ হচ্ছে ISC ইন্টু RF। তার মানে কি হচ্ছে, কারেন্ট, ইনপুট কারেন্টকে আমি একটা ভোল্টেজে কনভার্ট করছি আউটপুটে, যেটা প্রপোর্শনাল টু ইনপুট কারেন্ট, সেজন্য এটাকে বলা হচ্ছে কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার, কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার।